খলিল তালুকদার কয়েক মিনিট পর পর কায়েবকে অনবরত কল দিয়ে যাচ্ছেন, কিন্তু বারবার সেই একই কথা, কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। খলিল তালুকদার রেগে মেগে চেঁচিয়ে হাতের ফোনটা ছুঁড়ে মারে দেওয়ালে। মারতে পারছে না, এই হার কিছুতেই মানতে পারছে না। জনগণ এভাবে ওনার সাথে খেলা খেলবে ভাবতে পারছে না। সবাই তার সাথে বেইমানি করছে, সবাই। এই 10 বছরে গড়ে তোলা রাজত্ব আজ অন্যের হাতে। অন্য একজন আজ থেকে শাসন করবে এই রাজত্ব। এই রাজত্বে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো রকম শোষণ, নিপীড়ন, অবিচার, থাকবে শুধু সত্য আর ন্যায়। জাহিন শেখ বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে হাঁক ছেড়ে ডাকলো নুহাসের নাম ধরে। জাহিনের চিৎকার শুনে সকলে এসে ড্রয়িং রুমে জড়ো হয়। জহুরা বেগম ছেলের এমন আকস্মিক চেঁচামেচি শুনে আতঙ্কিত হয়ে বলল, কি হয়েছে জাহিন? জাহিন আগের ন্যায় বলল, নুহাস কোথায়? নুহাস কোথায়? জহুরা বেগম ভীত গলায় বলল, নুহাস তো কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বের হলো। কিছু কি করেছে নুহাস? জাহিন পকেট থেকে ফোন বের করে নুহাসকে ফোন করলো। যারা ভাইয়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। কিছুক্ষণ আগেই নুহাস তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। যারার চোখে মুখে আতঙ্কের ছাপ প্রকাশ পাচ্ছে। হঠাৎ তার ভাই নুহাসকে এমন ভয়ঙ্করভাবে ডাকছে কেন? যারা ধীর পায়ে হেঁটে অয়ন্তীর কাছে গিয়ে আস্তে করে বলল, ভাবি কি হয়েছে? ভাইয়া এইভাবে নুহাস ভাইয়াকে ডাকছে কেন? জানি না যারা, হঠাৎ করে তোমার ভাইয়া বাড়িতে এসে নুহাস ভাইকে ডাকতে শুরু করলো। যারা ভয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। বুকের ওঠানামা বেড়ে গেছে অজানা ভয়ে। কোনোভাবে কি তার আর নুহাসের সম্পর্কের কথাটা জেনে গেছে, যার জন্য জাহিন এতটা রেগে আছে, নাকি অন্য কোনো কারণে রেগে আছে? জাহিন নুহাসকে ফোন করে এক্ষুনি বাড়ি আসতে বলে। জাহিন ফোন কেটে বোনের দিকে তাকায়। যারা ভাইয়ের এমন স্থির শীতল চাহনি দেখে ভয়ে ঢোক গিলল। জাহিন বোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সোফায় গিয়ে বসে। বাড়ির প্রত্যেকটা মানুষ জাহিনকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু একটা শব্দও করল না সে। শুধু এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে, দু হাত মুষ্টিবদ্ধ করে। শেখ রেজাউল সাহেব নাতির কাঁধে হাত রেখে প্রশ্ন করলেন, কি হয়েছে দাদা ভাই? জাহিন শান্ত কণ্ঠে বলল, কিছু হয়নি আমার দাদা ভাই। তাহলে তোমাকে এত অস্থির লাগছে কেন? কয়েকদিন পরেই নুহাসকে আসতে দেখে জাহিন। নুহাস পার্টি অফিসের দিকেই যাচ্ছিল, তখনই জাহিনের এমন রুদ্ধ কণ্ঠস্বর শুনে যতটা দ্রুত সম্ভব গাড়ি ড্রাইভ করে বাড়ি এসে পৌঁছায়। নুহাস জাহিনের সামনে এসে শঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে ভাই? জাহিন স্থির চোখে নুহাসের পানে তাকিয়ে রইল। অতীতের একটা দৃশ্য ভাসছে তার চোখের সামনে। তখন জাহিনের বয়স হয়তো 12 কিংবা 13 হবে, আর নুহাসের হয়তো 9 বছর হবে আনুমানিক। যারা তখন মায়ের পেটে। তার জন্যই ডাক্তারের কাছে থেকে চেক আপ করে ফিরছিলেন জহুরা বেগম, সাথে আজমল শেখ। ফেরার পথে জাহিন আর রিহানকে স্কুল থেকে তুলে নেন। আকস্মিক রিহান বায়না ধরল সে আইসক্রিম খাবে, তো বাবাকে আইসক্রিম আনতে পাঠালো, সাথে জাহিনও যায়। আইসক্রিম কিনে জাহিন বাবাকে রেখেই মাঝ রাস্তায় চলে আসে, আর তখনই ধেয়ে আসে একটা গাড়ি জাহিনের পানে। জাহিন চোখ বড় বড় করে গাড়িটির দিকে তাকায়, পা দুটো শত চেষ্টা করেও নাড়াতে পারছে না। কোনো অদৃশ্য একটা শক্তি পা দুটো আঁকড়ে ধরেছে যেন। এই বুঝি তার জীবন সমাপ্ত হয়ে গেল। কিন্তু গাড়িটা জাহিনকে নয়, অন্য আরেকটি বাচ্চাকে ধাক্কা দিল। বাচ্চাটি ছিটকে পড়ল অদূরে, রক্তে ভেসে গেল মুহূর্তের মাঝেই কালো পিচ ঢালা রাস্তাটা। জহুরা বেগম চোখের সামনে এমন একটা অপ্রত্যাশিত ঘটনা দেখে চিৎকার করে ওঠেন।
জাহিন রাস্তায় বসে হতবাক হয়ে তাকিয়ে রইল রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছেলেটির দিকে। আকস্মিক ছেলেটি কোথা থেকে এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় গাড়িটির সামনে থেকে, আর তার পরিবর্তে ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়। আইসক্রিম গেল রক্তের সাথে মিশে একাকার হয়ে গেছে। রাস্তার মানুষ জড়ো হয়ে পড়ল। আজমল শেখ যত দ্রুত সম্ভব ছেলেটিকে নিয়ে রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। এরপর জানতে পারে ছেলেটা অনাথ, বাবা মা অনেক আগেই মারা গেছে, ছেলেটির আপন বলতে কেউ নেই। আর এটা জানার পর ছেলেটিকে আজমল শেখ নিজের বাড়িতে নিয়ে আসেন আর হয়ে ওঠে শেখ বাড়ির একজন সদস্য। সেই ছেলেটা আর কেউ নয়, নুহাস, যে কিনা ছোট্ট থেকেই জাহিনের সমস্ত বিপদ আপদে কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। নুহাসের ডাকে জাহিন অতীত থেকে ফিরে আসে। ভাই, কোথায় হারিয়ে গেলে তুমি? জাহিন ঢোক গিলে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। বসা থেকে উঠে দাঁড়িয়ে আকস্মিক নুহাসের গালে চর বসিয়ে দেয়। এমন একটা দৃশ্য দেখে সকলেই স্তব্ধ বিমুখ। নুহাস নিজ গালে হাত রেখে নির্বাক হয়ে জাহিনের দিকে তাকালো। জাহিন নুহাসের কলার চেপে ধরে গম্ভীর গলায় মাকে উদ্দেশ্য করে বলল, মা, বাবা, চাচা ও রিহানকে বলো এই মুহূর্তে বাড়িতে আসতে। কথাটা বলে জাহিন নুহাসকে টানতে টানতে যারার সামনে এসে যারার হাত চেপে ধরে বলে, চল। জাহিন বোন আর নুহাসকে নিয়ে একটা কক্ষে ঢুকে দরজা আটকে দেয়। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সকলে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ায়। জহুরা বেগম চেঁচিয়ে বলল, জাহিন, দরজা বন্ধ করলি কেন বাবা? যারা আর নুহাস কি করেছে? জাহিনের গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, মা, তোমরা যাও এখান থেকে, ওদের সাথে আমার কথা আছে। যাই কথা থাকুক, তুই দরজা খুলে আমাদের সকলকে সামনে কথা বল। কোনো কথা ভেসে আসলো না। জহুরা বেগম ভীত হয়ে দরজা থেকে সরে গিয়ে ফোন হাতে নিয়ে স্বামীর নাম্বারে কল দিল। তিনজন মানবী মুখোমুখি দাঁড়িয়ে আছে বন্ধ কক্ষে। কারো মুখে কোনো কথা নেই। জাহিন স্থির চোখে বোন আর নুহাসের পরোক্ষ করে যাচ্ছে। যারা ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে, ভাইয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। নুহাসও নিজ দিকে তাকিয়ে আছে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি বলবো নাকি তোরা বলা শুরু করবে? দুজনেই মৌন রইল। জাহিনের মেজাজ চওড়া হচ্ছে দুজনের নীরবতা দেখে। দুজনের প্রেমের পড়েছে ভালো কথা, কিন্তু এই প্রেমের কথা চোখ তুলে কাউকে বলার সৎসাহস যখন নেই, তাহলে দুজনে সম্পর্কে জড়িয়েছে কেন? জাহিন নিজের রাগটা সংযত করে বলল, আমি যদি বলা শুরু করি তাহলে কিন্তু এর ফল ভালো হবে না স্যার নুহাস, তাই তোরা নিজ থেকে বললে খুশি হব আমি। এবার যারা আর নুহাস একজন আরেকজনের দিকে তাকালো। জাহিন চেঁচিয়ে বলে উঠল, কি চাওয়া করছিস দুজনে? যা বলবি আমার দিকে তাকিয়ে বল। যারা ঈষৎ কেঁপে ওঠে। নুহাস চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো। সে এতটুকু বুঝে গেছে জাহিন তাদের সম্পর্কের কথাটা জেনে গেছে, না হলে এভাবে তাকে আর যারাকে জেরা করতো না। কিন্তু জাহিন জানলো কি করে? নুহাস নিজের মনকে শক্ত করলো, জাহিনকে বলে দিবে সবটা, তাতে যা হওয়ার হোক সেটা মেনে নিবে। কিন্তু যখন সুযোগ এসেছে এই সম্পর্কের কথাটা বলার, সেটা মাথা উঁচু করে বলবে সে। নুহাস নিজেকে তটস্থ করে ঢোক গিলে জাহিনের চোখে চোখ রেখে বলল, কি জানতে চাও তুমি? জাহিন কিরমির করে বলল, তুই অনুমান করতো কি জানার কথা বলছি আমি? এটাই জানতে চাও যে যারা আর আমার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? আমাদের দুজনের মধ্যে প্রণয়ের একটা সম্পর্ক আছে। জাহিন মুখ দিয়ে চবর্গীয় উচ্চারণ করে মাথা নাড়াতে নাড়াতে বলল, ফাইন। নুহাস দু কদম জাহিনের দিকে এগিয়ে এসে বলল, কিন্তু ভাই, বিশ্বাস করো আমি। জাহিন হাত বাড়িয়ে নুহাসকে থামিয়ে শক্ত কণ্ঠে বলল, পরে পরে তোর কথা শুনবো আমি। ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে নুহাসের হৃদস্পন্দনের গতি 1000 গুণ বেড়ে গেছে। গলা শুকিয়ে আসছে। এই ঠান্ডার মাঝেও শরীর গরম হয়ে গেছে টেনশনে। জাহিন বোনের দিকে চেয়ে শক্ত গলায় বলল, নুহাস যারার দিকে তাকায়। যারা কি তাদের সম্পর্কের কথা কোনোভাবে অস্বীকার করবে? চুপ করে আছে কেন মেয়েটা? কথা বলছে না কেন? যারা আর চোখে একবার নুহাসের দিকে তাকায়। নুহাসের চোখ মুখের চাপা উত্তেজনা আর আশঙ্কার ছায়া পড়ে আছে।
নুহাশ যখন বুক ফুলিয়ে তাদের সম্পর্কের কথাটা স্বীকার করেছে, তাহলে সে কেন পারবে না? সবটা বলে দিবে ভাইকে, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু ভাই তাদের এই সম্পর্কের কথাটা জানলো কি করে? কোনোভাবে কি ভাবি বলে দিয়েছে? কিন্তু ভাবি তো কথা দিয়েছে তাকে এই কথাটা কাউকেই বলবে না। তাহলে? যারা নিজের মনের দ্বিধা কাটিয়ে ভাইয়ের চোখে চোখ রেখে বলল, নুহাস ভাই যা বলছে সবটা সত্যি। আমি আর নুহাস ভাই দুজন দুজনকে ভালোবাসি। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, এখন যদি তোদের সম্পর্কটা মেনে না নেওয়া হয় তখন কি করবে দুজন? যারা আটকে ওঠে, ভয়ে বন্ধ হয়ে যায় উপকৃত হৃদস্পন্দনের গতি। সত্যি কি কেউ তাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নেবে না? যারা ভয়ে কান্নাটা ঠোঁট চেপে আটকায়। ভালোবাসার মানুষটিকে হারানোর ভয় আশঙ্কায় বুক ধুকপুক করছে নুহাসের চিত্তে। নুহাস নিজের ধ্যানে ফিরে আসে। মনে মনে ভয় পেলেও শান্তভাবেই বলল, তোমরা আমাদের গুরুজন, তাই তোমরা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নিব। তাতে যদি বিরহ যন্ত্রণা সইতে হয় তাই সইব। জাহিন শান্ত কণ্ঠে বলল, ভেবে বলছিস তো? ভেবেই বলছি। ঠিক আছে, বাইরে চল তাহলে। যারা ধরা কণ্ঠে বলল, ভাইয়া আমার কথাটা শোনো একটু। জাহিন কণ্ঠে তেজ এনে বলল। একটাও কথা নয়। যারা করুণ চোখে নুহাসের দিকে তাকায়। নুহাস প্রেয়সীর করুণ চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সত্যি সে অসহায়, চাইলেও নিজের ভালোবাসার মানুষটিকে কেড়ে নিতে পারবে না, এই ক্ষমতা যে তার নেই। জাহিন গম্ভীর কণ্ঠে বলল, তুই জানিস তোদের এই সম্পর্কে জের ধরে কে আমাদের সম্পর্কের মাঝে ফাটল তৈরি করার সুযোগ খুঁজে বেড়াচ্ছিল? নুহাস নিশ্চল গলায় বলল, মানে? কিছু না, বাইরে চল। জাহিন আগের ন্যায় নুহাস আর যারার হাত চেপে ধরে দরজা খুলে ড্রয়িং রুমে এসে দুজনের হাত ছেড়ে দেয়। শেখ বাড়ির প্রত্যেকটা সদস্য হতভম্ব হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। আজমল শেখ, আজাহার শেখ আর রিহান চলে এসেছে অফিস থেকে। আজমল শেখ ছেলেকে দেখে উৎকণ্ঠ গলায় বললেন, এভাবে জলদি আসতে বললে কেন? জাহিন সাবলীন গলায় বলল, বাবা, আপনি কি চান একমাত্র মেয়েকে নিজের কাছে নিজের চোখের সামনে সারা জীবনের জন্য রাখার জন্য? আজমল শেখ ছেলের মুখে এমন ধরনের কথা শুনে ভ্রু কুঁচকে বলেন। মানে? জাহিন মায়ের দিকে চেয়ে বলল। মামা, তুমি কি চাও? জহুরা বেগম উদ্বিগ্ন গলায় বললেন, জাহিন, তুই কি বলছিস এসব? যারাকে সারা জীবন আমাদের কাছে কি করে রাখবো? ও মেয়ে, কুলে জন্ম নিয়েছে, ওকে অন্যের ঘরে যেতেই হবে। আমি শুধু তোমাদের ইচ্ছের কথা জানতে চেয়েছি মা। তোমরা কি চাও নিজেদের কাছে যারাকে সারা জীবনের জন্য রাখার জন্য? জহুরা বেগম মেয়ের দিকে তাকান। ঘরের ভেতরে কি এমন হয়েছে যে এমন শুকনো হয়ে আছে মেয়েটার মুখ? জহুরা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে আবেগী গলায় বলল, চাইলে কি ধরে রাখা যায়? মেয়েদের তো পরের ঘরে যেতেই হবে, এটাই যেন নিয়ম। যারা আর নুহাসের বুকের ভেতরে ঝড় বইছে। জাহিন কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। যারা ঘাড় বাঁকিয়ে নুহাসের পানে তাকাতেই নুহাস তড়ি ঘড়ি করে তার দিক থেকে নজর সরিয়ে নেয়। নুহাস এই ভয়গ্রস্ত চোখের সাথে নিজের চোখ মিলন ঘটাতে চায় না। এর মাঝে আজমল শেখ কপট চেঁচিয়ে বললেন, জাহিন, তুমি কি বলতে চাও সেটা খোলাসা করে বলো। এমন ধোঁয়াশার মাঝে রাখার কোনো মানেই হয় না। জাহিন এক পলক বোন আর নুহাসের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল। যারা আর নুহাস এক অন্যকে ভালোবাসে বাবা। কথাটা শোনা মাত্রই যারা আর নুহাস চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। শেখ বাড়ির প্রত্যেকটা সদস্য কিংকর্তব্য বিমুখ হয়ে পড়ল। সকলের অবিশ্বাস্য চোখে একে অন্যের দিকে তাকালো, যেন জাহিনের কথাটা বিশ্বাসযোগ্য নয়। আজমল শেখ হুঙ্কার দিয়ে বললেন, মানে কি বলছো তুমি এসব? যারা আর নুহাস কি বলছে জাহিন? এসব তোমরা দুজনে? জাহিন বাবার কাছে এগিয়ে এসে বোঝানোর স্বরে বলল, বাবা, আপনি শান্ত হন। এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। ওরা এমন কোনো অপরাধ করেনি যার জন্য এতটা রেগে যেতে হবে। জাহিনের কণ্ঠে এমন অপ্রত্যাশিত কথা শুনে যারা আর নুহাস ভঙ্গর হৃদয়ে যেন প্রাণ ফিরে আসে। তার মানে জাহিন মেনে নিয়েছে তাদের সম্পর্কটা। এতক্ষণে মনের অস্থিরতাটা একটু হলেও কমেছে। সকলে যারা আর নুহাসের বিষয়টা শুনে হতবাক হলেও একজন ভীষণ খুশি হয়েছে, সেটা রোকেয়া বানু। ওনার অনেক আগে থেকেই স্বাদ ছিল যারার সাথে নুহাসের বিয়ে দিবেন। সেই স্বাদটা যে এই দুজনে এভাবে পূর্ণ করবে সেটা ভাবেননি। রোকেয়া বানু ছেলেকে ধমক দিয়ে বললেন, আজমল, এতে রাগারাগি করার কিছু হয়নি।
ছেলে মেয়ে দুটো কাউকে খুন করে ফেলেনি যে এতটা রেগে যাচ্ছিস তুই? নুহাস আর যারা হকচকিয়ে উঠল। ভেবেছিল সকলে হয়তো তাদের উপরে ক্ষেপে যাবে, কিন্তু না, সকলেই ভাবান্তর দেখে মনে হচ্ছে তেমন কিছুই হয়নি, শুধু আজমল শেখ যা একটু রেগে গেছেন। রোকেয়া বানু নুহাসের কাছে গিয়ে স্নেহ ভরা কণ্ঠে বলল, কি দাদু ভাই, আমার নাতনিটাকে বুঝি ভালোবাসিস? নুহাসের চোখ টলমল করছে। ভেতরের কান্নাটা আটকে রাখার জন্য নাকের পাটা ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। নুহাস ঠোঁট চেপে প্রতি উত্তরে মাথা নাড়িয়ে হ্যাঁ বদক জবাব দেয়। রোকেয়া বানু শাসিয়ে বললেন, ধুর বোকা, এখানে কান্নার কি হলো? তোদের সম্পর্কটা কেউ মেনে নিক বা না নিক, আমি মেনে নিয়েছি। আজমল শেখ চেঁচিয়ে উঠেন। মা কি বলছেন আপনি এসব? রোকেয়া বানু ছেলের দিকে ফিরে তেজ দেখিয়ে বলেন, চেঁচাবি না একদম। আমি যা বলেছি সেটাই হবে। ওদের সম্পর্ক পূর্ণতা পাবে, আর আমি নিজে দাঁড়িয়ে ওদের 4 হাত এক করে দিব, দরকার পড়লে আজকেই। জাহিন দাদুর কথা শুনে মৃদু হাসল। মনে মনে সে অনেক খুশি। আর যাই হোক, অন্য কোনো সুপুরুষের হাতে বোনকে তুলে দিলে যতটা স্বস্তি পাবে তার যে বেশি স্বস্তি পাবে নুহাসের হাতে বোনকে তুলে দিলে। বোনকে সুখী রাখবে এতটুকু আস্থা আছে নুহাসের প্রতি জাহিনের। ভেবেছিল পরিবারের সবাইকে মানাতে পারলেও বাবাকে মানাতে হিমশিম খাবে সে, কিন্তু দাদু যে এই পথটা মসৃণ করে দিবে এটা কল্পনার বাহিরে ছিল। এখন বাবাকে দাদু বুঝিয়ে নিতে পারবে, তার কাজ শেষ, যা করার দাদুই করবে। আমি আপনার মতের পক্ষে দ্বিমত পোষণ করলাম মা। আজমল শেখ রুক্ষ কণ্ঠে কথাটা বলে হনহনিয়ে নিজের ঘরে চলে যান। নুহাস আর যারা করুণ চোখে দাদুর দিকে তাকালো। রোকেয়া বানু মুস্কি হেসে বলেন, চিন্তা করিস না, আমি বোঝাবো ওকে। কিন্তু তার আগে মেয়ের মায়ের সিদ্ধান্ত জানতে হবে। মেয়ের মা কি চায়? জহুরা বেগম মোলায়েন কণ্ঠে বলেন, ছেলে মেয়ের খুশিতেই মা খুশি। আর সবাই? সকলেই রোকেয়া বানুর কথাতে হ্যাঁ মিলালো। ঘরের মেয়ে ঘরে থাকবে, এর চেয়ে খুশির কারণ আর কি হতে পারে? রোকেয়া বানু হাসি খুশি গলায় বললেন, তাহলে বিয়ের আয়োজন শুরু করো। ওদের আকত আজকেই হবে, কারণ আজমলের মতিগতি আমার জানা আছে। ওকে এই বিষয়ে রাজি করতে পারলেও সময়ের সাথে সাথে ও বেঁকে বসবে, তাই যা হওয়ার গরম গরমই হবে। আহান খুশিতে চেঁচিয়ে বলে, ইয়ে, আবার একটা বিয়ে খেতে যাচ্ছি আমরা, তাও আবার আপুর আর নুহাস ভাইয়ের। যারা আর নুহাস একজন আরেকজনের দিকে তাকালো। কেন জানি মনে হচ্ছে এটা বাস্তব নয়, সবটাই স্বপ্ন। পরিবারের সকলে তাদের সম্পর্কটা এত সহজভাবে মেনে নিবে ভাবতে পারছে না। হয়তো ঘুম ভাঙলেই এই সুন্দর স্বপ্নটা মিলিয়ে যাবে। যারা বেশিক্ষণ নুহাসের পানে তাকিয়ে থাকতে পারল না, লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। নুহাস মৃদু হাসলো। অয়ন্তী ধীর পায়ে যারার কাছে এসে যারার বাহু ধরে আস্তে করে বলল, অভিনন্দন যারা, তোমার আর নুহাস ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। যারা লাজুক হাসলো। তবে অয়ন্তী সব থেকে অবাক হয়েছে স্বামীর কর্মকাণ্ড দেখে। প্রথমে রেগে মেগে বাড়িতে আসলো, তারপর নুহাসকে চর মারলো, তারপর ওদের দুজনের সাথে একান্তে কথা বলে সম্পর্কের কথাটা নিশ্চিত হয়ে সবাইকে বলল। কিন্তু জাহিন এই বিষয়টা জানলো কি করে? আর অয়ন্তী ভেবেছিল জাহিন হয়তো নুহাস আর যারা সম্পর্কের কথাটা জানলে ভীষণ রাগ করবে, কিন্তু স্বামীর চেহারা অন্য কিছু বলছে। অয়ন্তীর ঠোঁটের কোণে হাসি রেখে স্বামীর দিকে এক নজরে তাকিয়ে আছে। যত দিন যাচ্ছে তত অবাক করছে তাকে এই মানুষটা, কেমন জানি গোলক ধাঁধার মতো। জাহিন অয়ন্তীর এমন চাহনি দেখে দু ভ্রু উপরে তুলে ইশারা করে বলল, কি হয়েছে? অয়ন্তী মুস্কি হেসে দু পাশে মাথা নাড়িয়ে না ইশারা করলো। এর মাঝেই রিহান বলল, কিন্তু সবই তো বুঝলাম, তুমি আমার হিটলার বাপকে রাজি করাবে কি করে? রোকেয়া বানু চড়া গলায় বলেন, ওকে কি করে রাজি করাতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমি ওর মা। ওর জেদ আমার থেকে বেশি কেউই জানে না। দরকার পড়ে কানমোলা ওকে রাজি করাবো। এই বয়সে কানমোলা খাওয়ার শখ দিয়েছে খুব। ওর যে মায়ের সিদ্ধান্তের উপরে কথা বলে। সকলে রোকেয়া বানুর কথা শুনে হেসে ওঠে। আদৌ আজমল শেখ রাজি হবে কি না বোঝা যাচ্ছে না। গোধূলি লগ্ন, সূর্য পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে অস্ত যেতে ব্যস্ত। পাখিরা ঝাঁক বেঁধে ডানা ঝাপটে নিজ নীড়ে যেতে ব্যস্ত। তেমনি শেখ বাড়ির সদস্যরা ব্যস্ত সময় পার করছে, কারণ সন্ধ্যার পরই যে শেখ বাড়ির সকলের আদরের একমাত্র কন্যার বিয়ে।
আজমল শেখকে এই বিয়েতে রাজি করাতে অনেক বেগ পোহাতে হয়েছে, কিন্তু রোকেয়া বানু কম কিসে? ছেলে যদি হয়ে থাকে বুনো ওল, তো উনি বাঘা তেঁতুল। তাই বুদ্ধি করে নুহাসকে পাঠানো হলো আজমল শেখের কাছে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য। রোকেয়া বানু জানে ছেলে যতই বাইরে বাইরে কঠোরতা প্রকাশ করুক না কেন, কিন্তু ভেতরটা যে কোমলতায় ঘেরা। নুহাস ভয়ের চোটে যেতে চায়নি, কিন্তু যখনই জারার বিষণ্ণ মুখখানা চোখের সামনে দৃশ্যমান হলো, তখনই সাহস জুগিয়ে আজমল শেখের কাছে এলো। আজমল শেখ রেলিং চেয়ারে হেলান দিয়ে চোখের উপরে হাত রেখে শুয়ে আছেন। নুহাসের বুক ধুকভুক করছে আর বারবার পেছনের দিকে তাকাচ্ছে। পেছনে থাকা জাহিন, রিহান, আজাহার শেখ আর দাদু তারা দিচ্ছে জলদি করার জন্য। নুহাস ঢোক গিলে আজমল শেখের শিহরের পায়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দেয়। বড় বাবা। কোনো সাড়া এলো না। নুহাস পুনরায় আবেগময় কণ্ঠে বলল, আমি জানি আপনি আমার উপর ভীষণ রেগে আছেন। রেগে থাকাটাই স্বাভাবিক, কারণ আমি রেগে থাকার মতো একটাই কাজ করেছি। কিন্তু আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি চাইলে আমি এই বাড়ি থেকে চলে যাব চিরদিনের জন্য। কখনো এই বাড়ির ত্রিসীমানায় আসবো না। সারা জীবনের জন্য যারাকে নিজের হৃদয় থেকে মুছে ফেলবো। নুহাস কথাগুলো বলে থামলো, কিন্তু সাড়া দিল না আজমল শেখ। নুহাস মনমরা হয়ে দরজার দিকে তাকালো। জাহিন ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল। নুহাস মাথা নাড়িয়ে আবারও বলা শুরু করলো, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। আমার দ্বারাই আপনি কষ্ট পান এটা চাই না আমি। তাই এই মুহূর্তে এই শেখ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি চিরদিনের জন্য। নুহাস কথাগুলো বলে ঘুরে দু কদম এগোতেই আজমল শেখের গম্ভীর স্বর ভেসে আসে। দাঁড়াও। নুহাস থেমে যায়। ভয়ের চোটে মনে হচ্ছে যেন এই বুঝি হৃৎপিণ্ডটা ধপাস করে ফ্লোরে পড়ে যাবে। অন্যদিকে দরজার সামনে যারা উৎপেতে ছিল, তারা চড়ুই পাখির মতো ফুরুত করে উড়ে চলে গেছে। নুহাসের সামনে আজমল শেখ এসে দাঁড়ান। নুহাস ভয়ে ভয়ে এক পলক আজমল শেখের দিকে তাকিয়ে চট করে দৃষ্টি সরিয়ে নেয়। আজমল শেখ কয়েকক্ষণ নুহাসের দিকে তাকিয়ে থেকে ভারী কণ্ঠে বলল, নিজেকে খুব জ্ঞানী মনে করছো না? নুহাস থেমে থেমে বলল, না বড় বাবা, আমি তো। জড়িয়ে তোমার গাল লাল করে ফেলবো বেয়াদব ছেলে। তোমার সাহস কি করে হয় এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার? এই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? নুহাস জড়ানো কণ্ঠে বলল, না মানে আমি আসলে। তোমার এই বাড়িতে আমি এনেছি, তাই আমি ঠিক করব তুমি এই বাড়ি ছেড়ে যাবে নাকি থাকবে। নুহাস ক্ষীণ গলায় বলল। তাহলে কি করব আমি, বলুন। আজমল শেখ অন্যদিকে ফিরে শক্ত কণ্ঠে বলে, তৈরি হও গিয়ে, যাও এই বাড়ি ছেলের থেকে জামাই হওয়ার জন্য। হুম। নুহাস কথাটা বলে হক চকিয়ে উঠে বড় বাবার দিকে বড় বড় চোখ করে তাকায়। নিজের কানকে বিশ্বাস করতে চাইছে না। নুহাস নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। আজমল শেখ ইতস্তত বোধ করে বলল, কি হলো এভাবে তাকিয়ে কি দেখছো? এত অবাক হওয়ার কিছু হয়নি। ছেলে মেয়ের খুশিতেই বাবা মা খুশি, তাই রাজি হয়েছে এই বিয়েতে। আর মা যখন রাজি আছেন এই বিয়েতে, তখন মা এই বিয়ে দিয়েই ছাড়বেন। আমার আপত্তি মানবেন না উনি, জানি। আপনি বাধ্য হয়ে রাজি হয়েছেন এই বিয়েতে, তাই না? এত প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারবো না আমি। যেটা বলছি সেটা গিয়ে করো, যাও। নুহাসের চোখ নোনা জলে ভরে উঠে। আজমল শেখ নুহাসের চোখের জল দেখে কপট রাগ দেখিয়ে বলেন, এই ছেলে একদম ন্যাকা কান্না করবে না। আমার সামনে যেটা বলছি সেটা করো গিয়ে, যাও। ছেলেদের কান্না করা একদম মানায় না। নুহাস ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বদক মাথা নাড়ালো। বাইরে দাঁড়ানো সকলেই এই আবেগ ঘন মুহূর্তটা দু চোখ ভরে দেখলো। যারা নুহাসের পারিবারিকভাবেই আহত হবে, তবে দুজনে একসাথে এখন থেকে থাকতে পারবে না। কঠোরভাবে সেই কথাটা আজমল শেখ জানিয়ে দিয়েছেন। আগে মেয়ের পড়াশোনা শেষ হোক, তারপর ধুমধাম করে বিয়ে দিবেন। যেহেতু পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে, সেহেতু প্রতিবেশী ছাড়া আর কাউকেই তেমন দাওয়াত দেওয়া হয়নি। যারা মায়ের বিয়ের বেনারসি শাড়ি পরেছে, যারার কাছে যেন এখনই এই সব কিছু স্বপ্নের মতো লাগছে। অয়ন্তী যারাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে মাথায় ঘোমটা টেনে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমায় যারা বসাজে। যারা মৃদু হেসে আরশির দিকে তাকালো, নিজেকে আপাতমস্তক দেখলো। শাড়িতে কেমন যেন নিজেকে বড় বড় লাগছে। আচ্ছা,
তাকে বউ সাজে নুহাস যখন দেখবে তখন কেমন প্রতিক্রিয়া দিবে ভাবতে সর্বাঙ্গ শিউরে উঠল। আর কিছু মুহূর্ত পরেই দুজনের বাধা পড়বে এক পবিত্র বন্ধনে। যারা অয়ন্তীর দিকে ফিরে প্রশ্ন করল, ভাবি, তুমি কি ভাইয়াকে আমাদের সম্পর্কের কথা কোনোভাবে? অয়ন্তী যারার কথা সমাপ্ত হওয়ার আগেই বলল। না না, আমি ওনাকে এই বিষয়ে কিচ্ছু বলিনি। যারা চিন্তিত হয়ে বলল, তাহলে ভাইয়া জানলো কি করে? আমারও একই কথা, উনি জানলো কি করে? তুমি ভাইয়াকে জিজ্ঞেস করবে ভাইয়া কার কাছ থেকে জানলো এই কথাটা। কারণ ভাইয়া বলছে আমাদের এই সম্পর্কের জের ধরে নাকি নুহাস ভাই আর ভাইয়ার সম্পর্কের ফাটল ধরতে চেয়েছিল কেউ একজন। অয়ন্তী যারাকে ভরসা দিয়ে বলল। চিন্তা করুন, আমি জিজ্ঞেস করব। এমন সময় জহুরা বেগম ঘরে আসেন। মেয়েকে নিজের বিয়ের বেনারসি শাড়িতে বউ সাজতে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন। কবে যে মেয়েটা এত বড় হয়ে গেল বুঝতেই পারল না। এই তো সেদিন সবার মুখে হাসি ফুটিয়ে পিচ্চি জারার আগমন ঘটেছে পৃথিবীতে। আর আজকে সেই পিচ্চি জারার বিয়ে। ভাবা যায় সময় কত তাড়াতাড়ি প্রবাহিত হয়। যারা হাসি মুখে মায়ের সামনে এসে দাঁড়ায়। জহুরা বেগম শাড়িটা পরিপাটি করে বললেন, কারণ নজর যেন না লাগে আমার পরিবারের উপর। যারা প্রফুল্ল গলায় বলল, সুন্দর লাগছে আমাকে মা তোমার বিয়ের শাড়ি পরে। খুব সুন্দর লাগছে। তুমি যখন এই শাড়ি পরে বউ সেজেছিলে তার থেকেও বুঝি সুন্দর লাগছে? তার থেকেও সুন্দর লাগছে। জহুরা বেগম হাসি মুখে কথাটা বলে হাতের মুঠোয় থাকা ছোট্ট বক্স থেকে একটা নাক ফুল বের করলেন। শেখ বাড়ির রীতি, এটা যখন মেয়ের জন্ম নিবে এই বংশ তখনই তার জন্য সোনার নাক ফুল গড়ে রাখা হয়। আর সেই সোনার নাক ফুল বিয়ের দিন মেয়ের নাকে পরিয়ে দেওয়া হয়। তেমনি যারার পুরাতন নাকফুল খুলে নতুন নাকফুল পরিয়ে দিয়ে জহুরা বেগম অয়ন্তীকে তাড়া দেয় তৈরি হওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই বিয়ের কার্যক্রম শুরু হবে। অয়ন্তীও বাধ্য মেয়ের মতো নিজের ঘরে এসে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। এমন সময় জাহিন রুমে এসেই থমকে দাঁড়ায়। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল সামনে থাকা রমণীর দিকে। নীল শাড়িতে অপূর্ব লাগছে রমণীটাকে। জাহিন না এগিয়ে দরজার পাশেই হেলান দিয়ে বউয়ের দিকে এক নজরে তাকিয়ে রইল। অয়ন্তী খুব মন দিয়ে সাজগুজ করছে। বর যে ঘরে এসেছে সেদিকে খেয়ালই নেই। অয়ন্তী চুল হাত খোপা করে পেছনে ফিরে তাকাতেই চমকে উঠে জাহিনকে এমন খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে। বুকে থুতু দিয়ে অয়ন্তী তেজি গলায় বলল, এবার খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? কতটা ভয় পেয়েছি আমি জানেন? জাহিন হাসলো, খুব সুন্দর সেই হাসি। জাহিন অয়ন্তীর দিকে এগিয়ে আসতে আসতে কৌতুকের স্বরে বলল, ইস, আমার ভীতু বউটা খুব ভয় পেয়েছে, তাই না? ভয় দেখিয়ে আবার বলছে ভয় পেয়েছি কিনা, দেখি শুনুন। অয়ন্তী চলে যেতে নিলে জাহিন অয়ন্তীর হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের দিকে টেনে আনে। এভাবে টান দেওয়ার ফলে অয়ন্তীর খোপা খুলে রেশমি চুলগুলো কোমরে গিয়ে ঠেকে। অয়ন্তী নিজেকে তটস্থ করে রেগে মেগে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ জাহিন রাশভারী কণ্ঠে বলে ওঠে, ইগনোর করা হচ্ছে বুঝি আমাকে? অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ইগনোর কোথায় করলাম আমি আপনাকে? তাহলে এইভাবে নাচে মেরে চলে যাচ্ছ কেন? কোথায় নাচা মারলাম? নিচে কাজ আছে তাই চলে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, বলুন কি করতে পারি আমি আপনার জন্য জনাব? জাহিন কিছু বলল না, অপরক চেয়ে রইল। চোখ জোড়া মুগ্ধতায় ভরে আছে। অয়ন্তী স্বামীর এমন চাহনি দেখে লজ্জা পেল, ধীর গলায় বলল, কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? জাহিন হাসলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, ভীষণ ভাবি লাগছে তোমায় মাই মিসেস। স্বামীর মুখে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে অয়ন্তী লজ্জাবতী পাতার ন্যায় নুয়ে পড়ল। লাজুক হেসে বলল, তাই বুঝি? জাহিন আলতো হাতে অর্ধাঙ্গিনীর কানের ভাঁজের খোলা চুল গুজে দিয়ে মোহনীয় কণ্ঠে বলল, প্রতিদিন এমনভাবে সেজে গুজে থাকবে। অয়ন্তী চোখ তুলে জাহিনের পানে তাকিয়ে বলল, প্রতিদিন? প্রতিদিন কেন সাজবো শুধু শুধু? জাহিন অয়ন্তীর উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের কাছে টেনে এনে ফিসেল কণ্ঠে বলল, প্রতিদিন সাজবে। তার কারণ হলাম আমি, কারণ আমি আমার মিসেসকে প্রাণবন্ত দেখতে চাই। আর জানো, সাজলে নারীদের কত সুন্দর লাগে। অয়ন্তী ভ্রুকুটি কুঁচকে সন্দিহান গলায় বলল, কয়টা নারীকে সাজতে দেখেছেন আপনি?
জাহিন অয়ন্তীর কথার মর্ম চট করে ধরে ফেললেও আর তৎক্ষণাৎ ঠোঁটের কোণে হাসি রেখে বলল, একজন নারীকে দেখেছি শাস্তে, এর বেশি দেখিনি। অয়ন্তী আর কিছু না বলে নিজেকে জাহিনের বন্দি থেকে মুক্ত করতে করতে বলল। ঠিক আছে ছাড়ুন, অনেক কাজ আছে। অয়ন্তীর কথাটা জাহিন আমলে নিল না, বরং হাতের বাঁধন দৃঢ় করল। অয়ন্তীর চোখ পাকিয়ে স্বামীর পানে তাকালো। জাহিন সশব্দে হাসলো স্ত্রীর এমন রূপ দেখে। জাহিন মাথা নুয়ে অয়ন্তীর কানের কাছে মুখ এনে ফিচেল গলায় বলল, মনের ভেতর রোমান্টিক শয়তানটা বারবার প্রলুব্ধ করছে এই সুন্দর পরিবারের শাস্ত্র নষ্ট করে দেওয়ার জন্য। এখন এর করণীয়টা কি? অয়ন্তী কথার অর্থ বুঝতে পেরে জাহিনের বুকে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, অসভ্য চিন্তা ভাবনা, শুধু দূরে থাকবেন আপনি আমার কাছ থেকে। বলেই হনহন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। জাহিন দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, চালিকার দূরে থাকা যায় মিসেস অয়ন্তী। কাজী সাহেব সব কাগজপত্র রেডি করে নিয়ে এসেছেন, একটু পরে বিয়ে পড়ানো শুরু হবে। নুহাস ছটফট করছে যারাকে বধূ রূপে দেখার জন্য। আজ যেন সময়টাও নুহাসের সাথে বেইমানি শুরু করে দিয়েছে। সময় ফুরায়ই না। যারাকে আনার জন্য তাগিদ দিল। নুহাস বসেছিল, কথাটা শুনে একটু আটসাট বেঁধে বসে চোখ বন্ধ করলো। অয়ন্তী যারাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আহান চেঁচিয়ে বলল, এই তো আপু চলে এসেছে। নুহাস প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে চোখের পাতা খুলে সামনের দিকে তাকায়। ভেসে উঠল পূর্ণাঙ্গ এক নারী চিত্র, যে কিনা মাথায় ঘোমটা টেনে চোখের দৃষ্টি নিচে রেখে লাজুক হেসে এগিয়ে আসছে তার নিকটে। নুহাসের ঠোঁট জোড়া আলগা হয়ে এলো। বুকের বাঁ পাশের হৃদয়টা বারবার লাফিয়ে জানান দিচ্ছে, এই নারীটা আজ থেকে তোর হবে নুহাস, একান্তই তোর, যে কিনা তোর বুকের পাঁজর দিয়ে বুনা। নুহাস সম্মোহন দৃষ্টিতে চেয়ে রইল। এ যেন অন্য এক যারা। কথায় আছে শাড়িতেই নারী, এ যেন বাস্তব উদাহরণ এই মেয়েটি। নুহাসের মন আকুলি বিকুলি করতে লাগলো নারীটির লাল আভা ছড়িয়ে থাকা নরম গাল দুটো ছুঁয়ে দিতে। আয় মা, এখানে বস। আজমল শেখের কথা শুনে নুহাস নিজের চৈতন্যে ফিরে পেল। আলগোছে দৃষ্টি সরিয়ে নিল। যারা বাবার পাশে এসে বসেছে। তার সম্মুখে নুহাস বসে আছে সাদা পাঞ্জাবি পরে। যারা চোখ তুলে একবার নুহাসের পানে তাকালো। কতটা প্রাণ উজ্জ্বল দেখাচ্ছে মানুষটাকে, যেটা একটু আগে বিষণ্ণতার আড়ালে ঢেকেছিল। দুজনের চোখে চোখ মিলিত হতেই যারা সন্তপনে নিজের নজর সরিয়ে নেয়। নুহাস মৃদু হাসলো। যারার বুকের ভেতরে ঝড় বইতে শুরু করেছে। আগে শুধু গল্প শুনে আসতো বিয়ের কনের কাছে যে বিয়ের দিন নাকি এমনটা হয় যখন নিজের সাথে সেই গল্পের মিল খুঁজে পাচ্ছে অক্ষরে অক্ষরে। যারা আর নুহাসের বিয়ে সম্পূর্ণ হলো সকলের মতোই। দুটো ভালোবাসার মানুষ আজ এক হলো, এর চেয়ে আর প্রশান্তির কি হতে পারে। বিয়ে সম্পূর্ণ হতেই দুজনেই মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। জাহিনের নজর পড়ল অদূরে অয়ন্তী হাসি মুখে দাঁড়িয়ে আছে। তখনই জাহিনের মাথায় একটা কুবুদ্ধি খেলে গেল। ইদানিং মনে খুব বাসনা জাগে বউকে জ্বালাতে। জাহিন অয়ন্তীর পাশে এসে দাঁড়ায়। অয়ন্তী প্রশ্নবোধক নয়নে পাশ ফিরে জাহিনের দিকে তাকায়। জাহিন অয়ন্তীর হাত ধরে বলে, চলো। অয়ন্তী ভ্রু কুঁচকে বলে, কোথায়? জাহিন পুরো কণ্ঠে বলল, বেডরুমে। অয়ন্তী বিস্মিত হয়ে বলল, বেডরুমে? কিন্তু কেন? আমার অনেক কাজ আছে, এইখানে এখন যেতে পারবো না। জাহিন গলা স্বর কঠিন করে বলে। স্বামীর আদেশ স্ত্রীদের পালন করতে হয়। অয়ন্তী হতাশ হয়ে বলল, তা জনাব, এখন আপনার কি আদেশ শুনি? এটাই, বেডরুমে চলো। এ সময় বেডরুমে গিয়ে কি করব? জাহিন হতাশ, হতাশের উপরে হতাশ। এই মেয়ে কি কিছুই বোঝে না কেন তাকে বেডরুমে যেতে বলছে? অয়ন্তী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিন অবলীলায় বলল, চুমু খেতে ইচ্ছে করছে, তাই বেডরুমে যেতে বলছে। অয়ন্তী বড় বড় চোখ করে তাকায় জাহিনের পানে। দুপাশে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় কেউ কিছু শুনছে কিনা। বাড়ি ভর্তি লোকের মাঝে জাহিন কি বলছে এসব? দিন দিন যেন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে এই লোক। আগের ভদ্র জাহিন অনেক ভালো ছিল, এখন অভদ্র জাহিন একটুও ভালো না, একটুও না। অয়ন আস্তে করে বলে, আপনি দিনকে দিন অভদ্র হয়ে যাচ্ছেন নেতামশাই, এবার ভদ্র হন। জাহিন দুষ্টু হেসে সন্তপনে অয়ন্তীর বাহু ধরে নিজের একটু ধারে এনে বলে,
কয়েক মাস তো ভদ্র ছিলাম তোমার কাছে, এখন আর এত ভদ্র হয়ে থাকতে পারবো না। আর এত ভদ্র হলে জীবনে বাপ ডাক আর শুনতে হবে না। অয়ন্তী স্তব্ধ বিমূঢ়। কি বলছে এই পাগল লোক? বাপ ডাকার এত শখ জেগেছে মনে। অয়ন্তীর মনে হচ্ছে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। এই লোকের কাছে থাকলে আরও উল্টাপাল্টা কথা শুনতে হবে তাকে। তাই এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। না হলে যদি কেউ এসব লাগাম ছাড়া কথা শুনে ফেলে কোনোভাবে, তাহলে তার লজ্জায় মাথা কাটা যাবে। রাত এখন 11টা বাজে। জাহিন আর নুহাস কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাড়ির সকলে খাওয়া দাওয়া করে নিজ নিজ কক্ষে চলে গেছে অনেক আগেই। অয়ন্তী সব কিছু গুছিয়ে রুমে আসলো। সারাদিন অনেক ধকল গেছে, শরীর বড্ড ক্লান্ত লাগছে। আর ইদানিং অল্পতেই অয়ন্তীর চরম ক্লান্ত বোধ করে কেন জানি। অয়ন্তী ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আশ্রিয়ে চিরুনি রাখতেই নজর পড়ে একটা নতুন বডি স্প্রের উপরে। অয়ন্তী স্প্রের বোতলটা হাতে নিল। এটা আবার জাহিন কবে কিনলো? খালি নতুন নতুন জিনিস কেনা। অয়ন্তী হাতের পিঠে স্প্রে করে তার ঘ্রাণ নিতেই গা গুলি উঠল। মনে হচ্ছে যেন ভেতরে সব কিছুই উগরে বেরিয়ে যাওয়ার উপক্রম। অয়ন্তী এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে ঢুকে গেল। গড়গড়িয়ে বমি করে বসে। বমি করে চোখে মুখে পানি দিয়ে বের হতেই দেখে জাহিন গায়ের জ্যাকেট খুলতে খুলতে রুমে এসে ঢুকেছে। জাহিন অয়ন্তীর এমন ক্লান্ত পরিশ্রান্ত মুখ দেখে দ্রুত পায়ে এসে অয়ন্তীকে ধরে ভীত কণ্ঠে বলল। কি হয়েছে? অয়ন্তী ক্ষীণ কণ্ঠে বলল, কিছু হয়নি। জাহিন গায়ে মাথায় হাত দিয়ে বলল। এমন দেখাচ্ছে কেন তোমায়? শরীর খারাপ লাগছে? জাহিনকে বড্ড অস্থির দেখাচ্ছে। মনে হচ্ছে যেন নিজের প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেলছে। কেমন বাচ্চাদের মতো করছে। অয়ন্তী মনে মনে হাসলো, বলল, তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছে এই যা। বমি করার কথা অয়ন্তী লুকিয়ে গেল। যদি জানতে পারে বমি করেছে সে, তাহলে এই লোক নির্ঘাত পাগল হয়ে যাবে। জাহিন ধীর কণ্ঠে বলল। বেশি ব্যথা করছে? ওষুধ খাবে? অয়ন্তী চবর্গীয় উচ্চারণ করে বলল, ঔষধ খাওয়ার মতো ব্যথা নয়, ঘুমোলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঘুমোতে চলো তাহলে। জাহিন অয়ন্তীকে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে কপালে চুমু এঁকে বলল, ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। জাহিন ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। এক পলক অয়ন্তীর ঘুমন্ত মুখখানা দেখে চোখ বন্ধ করে নেয়। তখনই বুকের বাঁ পাশটা ভারী অনুভব করলো। চোখ মেলে তাকিয়ে দেখে অয়ন্তী তার বুকে মাথা রেখেছে। জাহিন অয়ন্তীর মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করলো, ঘুমাওনি? খিদে পেয়েছে খুব। খেতে পেয়েছে? হুম। ঠিক আছে, একটু অপেক্ষা করো, খাবার গরম করে নিয়ে আসে। না, এইসব পোলা মাংস খেতে ইচ্ছে করছে না। তাহলে? নুডলস খেতে ইচ্ছে করছে। নুডলস রান্না করবে একা এখন? অয়ন্তী মাথা উঁচু করে জাহিনের দিকে তাকিয়ে বলল, কেন, আপনি করবেন? আমি? জাহিন কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি রেঁধে নিয়ে আসি। জাহিন চলল বউয়ের আবদার মেটাতে। যদিও জাহিন রান্নায় তেমন পারদর্শী না, কিন্তু বউ আবদার করেছে, সেই আবদার তো রাখতেই হবে। আর নুডলস তো সহজ রান্না, তেমন কঠিন নয়। জাহিন চুলায় পানি বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়েছে নুডলসটা ঝরঝরে থাকার জন্য। পানি গরম হওয়ার সময়টুকুতে পেঁয়াজ, মরিচ, 3 রকমের সবজি কেটে নেয় জাহিন। নুডলস সেদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে নেয়। ফ্রাই প্যানে বসিয়ে তাতে তেল দিয়ে এক এক করে পেঁয়াজ, মরিচ, ডিম, সবজি ভেজে নিয়ে নুডলস দিয়ে নাড়তে শুরু করে। এমন সময় জাহিনের পাশে এসে অয়ন্তী দাঁড়ায়। অয়ন্তীকে দেখে জাহিন কপট রেগে বলল, শুয়ে থাকতে বললাম না তোমাকে? অয়ন্তী অবিশ্বাস্য গলায় বলল, ওয়াও, আপনার তো দেখি ভালোই রান্না করতে পারেন, একেবারে শেফ। জাহিন গর্ববোধ করে বলল, আমি সব পারি, বুঝলে, একেবারে অলরাউন্ডার। জাহিন সুন্দর করে পরিবেশন করলো। যেহেতু অয়ন্তীর নিচে চলে আসছে, তাই ডাইনিং টেবিলেই বসে খাবে। অয়ন্তীকে বসে থাকতে দেখে জাহিন বলল, কি হলো, খাও, খিদে পেয়েছে তো বললে। এত গরম খাবো কি করে, একটু ঠান্ডা হোক। জাহিন প্লেটটা নিজের কাছে নিয়ে ফু দিয়ে নুডলসটা অল্প ঠান্ডা করে বলল। নাও, এবার খাও। অয়ন্তী 1 চামচ নুডলস মুখে তুলল। জাহিন আগ্রহের সহিত তাকিয়ে রইল, বউয়ের দিকে বলল, কেমন হয়েছে? ভালো হয়নি? অয়ন্তী মুখটা কালো করে ফেলল।
জাহিন বুঝলো সে পড়ালেখায় ফেল না করলেও রান্নায় ফেল করে ফেলেছে হয়তো, কিন্তু অয়ন্তী পরক্ষণে হাসি মুখে বলল। খুব মজা হয়েছে। জাহিনের মুখ উজ্জ্বল হলো। সত্যি? তাহলে খাও। আপনি খাবেন? না না, তুমি খাও। কিন্তু অয়ন্তী জাহিনকে কয়েক চামচ নুডলস খাইয়ে দিল। এতটাও খারাপ হয়নি, তবে লবণটা একটু কম হয়ে গেছে, কিন্তু খাওয়ার উপযোগী আছে। অয়ন্তী পেট ভরে খেলো। বমি করার পেট একেবারে খালি হয়ে গিয়েছিল। দুজনে মিলে কিচেন পরিষ্কার করে রুমে চলে যায়। ঘড়ির কাঁটায় রাত 12টা 13 বাজে। নুহাস এই ঠান্ডা আবহাওয়ার মাঝে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, পাতা ঝরা গাছের দিকে চেয়ে। অনেকক্ষণ যাবৎ বিছানায় গড়াগড়ি করেছে শুয়ে থেকে, কিন্তু দু চোখে ঘুম এসে হানা দেয়নি। বারবার যারার রক্তিম মুখখানা ভেসে উঠেছে। ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে প্রেয়সীর রক্তিম মুখখানা। এত বছর পর এই নামহীন সম্পর্কটা একটা পবিত্র নাম পেয়েছে। ভাবতেই সর্বাঙ্গ খুশির জোয়ার বয়ে গেল। বিয়ে করেছে অথচ বউ ছাড়া থাকতে হচ্ছে তাকে। যে বউ কিনা তার সামনের ঘরেই আছে, কিন্তু বউয়ের কাছে যেতে পারছে না। কি এত অসহনীয় যন্ত্রণা, যা প্রকাশ করা বড় দায়। এতদিন তো অবুঝ মনটাকে ধরে বেঁধে রাখা যেত, কিন্তু এখন কি করে বুঝ দিবে যেখানে মেয়েটি শরীয়ত মোতাবেক তার বউ? নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের ভেতরে আসলো। বড্ড অস্থির লাগছে, একা রুমে থাকতে ইচ্ছা হচ্ছে না। কই, গত রাতগুলোতে তো এমন হয়নি, আর আজকে বিয়ে করেই একদিনেই এই অবস্থা, তাহলে সামনের দিনগুলো কাটাবে কি করে? এসব ভেবেই চাপা গলায় চিৎকার করে দু হাত দিয়ে চুল এলোমেলো করে ধপ করে বেডে বসে বিরস গলায় বলল। এ কি মহাজালায় পড়লাম রে বাবা বিয়ে করে। এখন তো মনে হচ্ছে বিয়েটা না করলেই ভালো হতো। নুহাস সারাফকে কল করলো। যদি সারাফের সাথে কিছুক্ষণ কথা বলে তাহলে হয়তো ভালো লাগবে। আর মোট কথা, সারাফকে তো জানানো হয়নি তাদের বিয়ের কথাটা, আর জানাবেই বা কি করে? সারাফের ফোন বন্ধ সেই দুপুর থেকে। এখনো 1 ঘন্টা ফোন বন্ধ, এখনো একই ঘটনা, ফোন বন্ধ। নুহাস চিন্তায় পড়ে গেল। সারাফের কোনো বিপদ আপদ হলো না তো আবার? এমন অদ্ভুত চিন্তা মাথায় আনার জন্য নুহাস মনে মনে নিজেকে গালি দিল। নুহাস দরজা খুলে উকি মারল। তার বউ কি ঘুমিয়ে গেছে নাকি তার মতো জেগে আছে? যারা রুমের দরজার নিচে আলো প্রতিফলন দেখা যাচ্ছে, তার মানে জেগে আছে। যারা পড়ার টেবিলে বসে ডায়েরি পড়ছে। এত বছরে জমে থাকা নুহাসের প্রতি ভালোবাসা, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, অভিযোগ, সকল স্মৃতি ডায়েরির পাতায় লিখে রেখেছিল। সেগুলোই আবার একান্তভাবে স্মৃতিচারণ করছে। এমন সময় ফোন বেজে ওঠে। নুহাসের কল। যারার অভিমান জেগে বসলো এতক্ষণে মনে পড়ল তার কথা। মহাশয়ের ধরবে না সে এই কল এই লোকের, কিন্তু দুবার রিং হতেই যারা কল ধরল। ভেসে আসলো নুহাসের ভারী কণ্ঠস্বর। কি করছো? যারা চুপ রইল। নুহাস পুনরায় বলল, ঘুমাওনি এখনো? না। যারার কণ্ঠে সম্পূর্ণ অভিমানের আভাস পেল নুহাস। আর তার যুক্তিসঙ্গত কারণ কি সেটা সে জানে। নুহাস গলা খাকারি দিয়ে বলল, ঘুমাওনি কেন এখনো? পড়ছি তাই। নুহাস নৈশব্দে হেসে বলল। মন কি বইয়ের পাতায় আছে নাকি অন্য কোথাও আছে? যারা তেজি গলায় বলল, অন্য কোথাও থাকবে মানে কি? কি বলতে চাইছো তুমি? আমি পড়াশোনায় ফাঁকিবাজি? দরজাটা খোলো, আমি তোমার রুমে আসছি। বউ ছাড়া ঘুমে ধরছে না। নুহাসের মুখে বউ ডাক শুনে যারার বুকটা ধক করে ওঠে। শীত দ্বারা বয়ে শিহরণ বয়ে গেল। যারাকে মৌন দেখে বুঝলো মৌনতা সম্মতির লক্ষণ। নুহাস বলল, আসছি আমি, দরজাটা খোলো। বলেই কল কেটে দেয়। যারা চেয়ারে তব্দা হয়ে বসে রইল। দরজা খুলবে নাকি খুলবে না এটা ভেবে দোটানায় পড়ে গেল। বাবা তো কঠোরভাবে বলে দিয়েছেন দুজনকে একসাথে কোনো মতেই থাকতে পারবে না যতদিন না তার পড়াশোনা কমপ্লিট হয়। ঠিক করলো সে দরজা খুলবে, কিন্তু নুহাসকে কি করে দরজার মুখ থেকে ফিরিয়ে দিবে? কয়েকক্ষণ পরেই মেসেজ আসার শব্দ হয়। নুহাসের মেসেজ। মিসেস যারা, দরজাটা খোলো প্লিজ। কেউ যদি দেখে আমি তোমার দরজার সামনে এভাবে অনাহারের মতো দাঁড়িয়ে আছি, তখন সবাই কি ভাববে বলো তো?
যারা ফিক করে হেসে ওঠে। অনাহারি, এটা আবার কেমন কথা? নুহাসের কথা শুনে মনে হচ্ছে কতকাল ধরে উপবাসে, কিন্তু ডিনারেই তো গান্ডে পিণ্ডে খেলো। দরজায় করাঘাত হলো। যারা দরজার পানে তাকিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে উঠে দরজার ছিটকুনি খুলে দ্রুত পায়ে দূরে সরে গেল। দরজা খোলার শব্দ পেয়ে নুহাস ভেতরে ঢুকে দেখে যারা তার দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। নুহাস হাসলো, দরজার ছিটকিনি লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ শুনে যারা কেঁপে ওঠে। নুহাস ধীর পায়ে যারার দিকে এগিয়ে আসে। যারা চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। স্পষ্ট টের পাচ্ছে সে নুহাস তার দিকে এগিয়ে আসছে। যারা শুকনো ঢোক গিলল, কেমন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে তড়িঘড়ি করে স্থান পরিবর্তন করতে নিবে, তখনই নুহাস তার হাত চেপে ধরে হেসকা টান মেরে নিজের কাছে টেনে এনে দু হাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। যারার পেট গিয়ে ঠেকে নুহাসের চওড়া বুকে। বুকের ভেতরে তুমুল আন্দোলন শুরু হলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নুহাস যারার কাঁধে থুতনি ঠেকিয়ে মুখ ডুবিয়ে দেয় যারার খোলা চুলে। না চাইতেও যারার খামচে ধরে নুহাসের হাত। নুহাসের জোরানো কণ্ঠ ভেসে আসে। পালিয়ে যেতে চাচ্ছ? যারা কম্পিত গলায় বলল। নুহাস ভাই, বাবা জানতে পারলে রাগ করবে। নুহাস যারাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরে বলল। বাবা তো এটা জানলে রাগ করতে পারতো। তো এখন কি তুমি এটা জেনে আমার সাথে সম্পর্ক না জড়িয়েছিলে? নুহাস ভাই। হুশ, কিসের নুহাস ভাই? আমি তোমার হাজব্যান্ড। ভুলে গেলে এর মাঝে আমাদের বিয়ে যে সন্ধ্যাবেলায় সম্পন্ন হয়েছে? তোমার নিজের ঘরে যাওয়া উচিত। নুহাস ঝড়ের বেগে যারাকে নিজের দিকে ফিরিয়ে রুদ্ধ কণ্ঠে বলল। যাব না। জীবনে 28টা বসন্ত একাকী পার করার পর বিয়ে করেছি কি বোধ থেকে দূরে থাকার জন্য? অসম্ভব। আজকে রাতে এখনই থাকবো, দেখি কে আটকায়। কিন্তু যারা বাক্য ব্যয় করলো না তার আগেই নিজেকে আবিষ্কার করলো শূন্য, অর্থাৎ নুহাসের কোলে। নুহাস এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। যারা ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটা কল্পনা করতে চাইছে না, কিন্তু যারার ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে তাকে বেডে বসিয়ে নিজে সোজা যারার কোলে মাথা রেখে টান টান হয়ে শুয়ে পড়ল নুহাস। যারা বিস্ময়কর চেহারা নিয়ে তাকিয়ে আছে। নুহাস একগাল হেসে যারার নাক টেনে আদুরে গলায় বলল। মাথায় হাত বুলিয়ে দেওয়া তো বউ, তোমার কোমল দুটি হাত দিয়ে। লজ্জায় যারার গাল দুটো রক্তিম হয়ে পড়ল। ইস, কত আদুরে ভাবে কণ্ঠে আবদার করলো। নুহাস আড়ষ্ট কণ্ঠে বলল। লজ্জা পেও না আমার লজ্জাপতি রানী। যারা ঠোঁট কামড়ে হাসলো। নুহাস নিজেই যারার হাত কপালে রেখে চোখ বন্ধ করে বলল। নাও হাত বুলিয়ে দাও। যারা ধীর গতিতে নুহাসের মাথায় হাত বুলাতে বুলাতে মুগ্ধ নয়নে চেয়ে আছে নুহাসের পানে। কি নিষ্পাপ লাগছে দেখতে। এই মানুষটা তার স্বামী। এখন যেন মনে হচ্ছে কোনো কল্পনার রাজ্যের বিভোর হয়ে আছে সে। না, এটা কল্পনা নয়, বরং এটা বাস্তব। যারার মনের গহীনে এক অদম্য আকাঙ্ক্ষা জাগলো। নুহাসের কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে ইচ্ছা হচ্ছে। যারা মাথা নুয়ে নুহাসের কপালে সশব্দে চুমু দিয়ে বসে। তখনই নুহাস চোখ মেলে তাকায়। যারা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নেয়। নুহাসের কোনো প্রতিক্রিয়া না পেয়ে যারা চোরা চোখে তাকায়। তখনই কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। নুহাস ঠিক তার উপরে ঝুঁকে আছে। তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে সারা মুখময় জুড়ে। সুগভীর চোখে চেয়ে যে চোখের ভাষা যারা মেয়ে হয়ে স্পষ্ট বুঝতে পারছে। বুঝে নেয় অক্ষিকুটর যারা। নুহাস নিজের শক্তপোক্ত পুরুষালীর খোরখোশে হাত ডুবায় যারার কোমল হাতে। নুহাস ধীরে ধীরে মাথা নুইয়ে যারার নরম গোলাপি ওষ্ঠজোড়া নিজের দখলে নিয়ে নিল। যারা চোখ খিচে বন্ধ করে নেয়। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু দুটো সত্তা যেন তার ধার ধারছে না। তারা নিজেদের মাঝে মত্ত আছে। যারা চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। এর মাঝে নুহাস শান্ত হলো, নিজের চৈতন্যে ফিরে পেল। যারার অতি নিকট থেকে সরে এলো। লাজে রাঙ্গা মুখখানা নিবিড়ভাবে দেখল।
যারা লজ্জায় অস্বস্তিতে তাকাতে পারছে না। নুহাস মুস্কি হাসলো, বন্ধ চোখের পাতায় গভীর চুমু বসিয়ে মুখ নিয়ে যায় যারার কানের কাছে। মোহগ্রস্ত স্বরে বলল, এই পর্যন্ত সীমাবদ্ধ থাক, এর বাইরে গেলে আবার শ্বশুরমশার কথার অপমান করা হবে। তবে এটা নিশ্চয়তা দিতে পারছি না কবে এই সীমার উচ্চ সীমায় পৌঁছে যায়, কারণ এত কাছে বউ রেখে কিছু করব না, এত সভ্য পুরুষ আমি নই। মিসেস যারা শেখ। যারা চমকে চোখ মেলে তাকায়। নিমিষের দৃষ্টিতে দৃষ্টি মিলল। নুহাস তৎক্ষণাৎ পাশে শুয়ে পড়ে যারাকে নিজের বক্ষস্থলে আগলে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলল, ঘুমাও, ভয় নেই, আজ কিছু করব না। তবে যারা অবাক হয়ে স্বামীর পানে তাকিয়ে আছে। নুহাস সশব্দে হেসে যারার ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলল, ঘুমাও। অগত্যা যারা স্বামীর বুকে চুপটি করে শুয়ে আছে। কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে। কত জন পায় নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে। 10 জনের মাঝে 9 জনই নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে, আর সারাটি জীবন মনের মাঝে চাপা যন্ত্রণা বয়ে বেড়ায় অমৃত্যু পর্যন্ত। কিন্তু সে পেয়েছে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে। যারা তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে আর একটু গুটিয়ে নেয়। নুহাস সন্তপনে শক্ত হাতে যারাকে জড়িয়ে ধরে প্রগাঢ় কণ্ঠে বলে, আই লাভ ইউ যারা, খুব ভালোবাসি তোমায় খুব। যারা নুহাসের অ্যাডামস আপেলে ঠোঁট ছুঁয়ে বলে, আমি তোমায় ভীষণ ভালোবাসি নুহাস ভাই। ভোরের আলো ফোটার আগেই নুহাস নিজ কক্ষে চলে যায় সবার অগোচরে। কিন্তু একজনের চোখে সেটা ধরা পড়ে, আর তা দেখে মুখে হাসির রেখা ফুটে ওঠে। অষ্টাদশী এক যুবতী লাগেজ টানতে টানতে শেখ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। এক পলক বাড়িটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গেটের দিকে এগিয়ে যায়। তখনই দ্বাররক্ষক এসে বাধা দিয়ে বলেন, কি দরকার? মেয়েটি মিষ্টি করে হেসে বলল, এই বাড়ির বড় ছেলের বউকে মানে মিসেস অয়ন্তীকে। অয়ন্তীর কিডন্যাপিং কেসটার পর থেকে কোনো অচেনা গাড়ি কিংবা অচেনা মানুষ আসলে তার আইডেন্টিটি ভালো করে চেক করার পরই ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যায়। দ্বাররক্ষক বলেন, আপনার পরিচয় কি? আপনাদের বাড়ির বউকে অবন্তী নামটা বলবেন, তাহলেই হবে। আমি ওনার ভীষণ পরিচিত একজন। ঠিক আছে, অপেক্ষা করুন। অয়ন্তী জাহিনের লন্ড্রি থেকে আসা পোশাকগুলো এক এক করে আলমারিতে তুলে রাখছে। এমন সময় ফোন বেজে ওঠে। লিজা কল করেছে। এতদিন পর তাহলে তার কথা মনে পড়ল। কল ধরতেই লিজা চেঁচিয়ে উঠল, দোস্ত। অয়ন্তী ফোনটা কান থেকে দূরে সরিয়ে নেয়। পুনরায় ফোন কানে রেখে বলল, কি হয়েছে? আমি কি করবো বুঝতে পারতেছি না। কোন বিষয়ে? লিজা উৎসুক কণ্ঠে বলল, বিকালে আমাকে বউ দেখতে আসছে। অয়ন্তী প্রফুল্লর গলায় বলল, তাই নাকি? তাহলে তোমার বিয়ের ফুল ফুটছে? আর ফুল ফুটি মাকে বলছি বিয়ে করব না, কিন্তু মা বলছে ছেলে নাকি একেবারে রাজপুত্র। কিন্তু মা ছেলের বিষয়ে কিচ্ছুই জানি না, শুধু ঘটকের কথায় নাচানাচি করছে। সমস্যা কি? পাত্রপক্ষ তো বিকেলে আসবেই, তখন ভালো করে সবকিছু জেনে নিবি। আচ্ছা, আরেকটা কথা, তোর আর জাহিন ভাইয়ার মাঝে সব ঠিকঠাক তো? জানিস উনি আমায় খুব ভালোবাসেন। আমার কিছু হলে এতটা অস্থির হয়ে পড়েন যে কি করবেন না করবেন দিশা হারিয়ে ফেলেন। দেখেছিস, বলেছিলাম না আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন সময় আহান চেঁচিয়ে আস্তে আস্তে বলল, ও ভাবি, ভাবি তোমার সাথে একজন দেখা করতে এসেছে। অয়ন্তী লিজাকে পরে কল দিবে বলে কল কেটে দেয়। অয়ন্তী আহানের সাথে নিচে নামে। কে দেখা করতে এসেছে তার সাথে? অয়ন্তীকে দেখে জহুরা বেগম বলেন, অয়ন্তী, তোমার সাথে অবন্তী নামের একটা মেয়ে দেখা করতে এসেছে। অয়ন্তী হতবাক হয়ে বলেন, অবন্তী? এর মাঝে যারা বলল, ভাবি তোমার বোনের নামও তো অবন্তী, তাই না? জহুরা বেগম বলেন, তাই তো, আমার তো এটা মাথায় আসেনি। অয়ন্তী কিছু না বলে সোজা বাড়ির মেন গেটের সামনে দ্রুত পায়ে হেঁটে এসে দাঁড়ায়। তার সামনে অবন্তী তার আদরের ছোট বোন দাঁড়িয়ে আছে। অবন্তী 2 কদম এগিয়ে এসে সহজ গলায় বলল, কেমন আছো আপু? অনেকদিন পর দেখা হলো। অয়ন্তীর চোখ টলমল করছে, চোখের পানিরা উপচে পড়ছে। আজ কয়েক মাস পর বোনের কণ্ঠ শুনতে পেরেছে সে। অয়ন্তী অবন্তীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। শরীর মৃদু কাঁপছে তার। সকলে হতবাক হয়ে তাকিয়ে আছে।
অবন্তী বোনের পিঠে হাত বুলিয়ে বলল। আরে এত কাদার কি আছে, শান্ত হও। অয়ন্তী ধীরে সুস্থে শান্ত হলো। অবন্তীর বোনের চোখের জল মুছে দিল। অয়ন্তী ভাঙ্গা গলায় বলল, 4 মাস পর অভিমান কমলো। অভিমান করাটা কি যুক্তিসঙ্গ ছিল না? অয়ন্তী এই বিষয়ে কথা বাড়াতে চায় না, তাই অন্য প্রসঙ্গ তুলে বলল, হঠাৎ এখানে? বাবা মামুনি জানে তুই যে এখানে এসেছিস? জানি। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। সারপ্রাইজ দিব বলে। এর মাঝে জহুরা বেগম বলেন, আচ্ছা আচ্ছা, 2 বোন ভিতরে চলো, ভিতরে গিয়ে কথা বলো। ভেতরে চল। সকলে শেখ বাড়ির অন্দরমহলে আসলো। অবন্তীর এখানে আসার কারণটা হলো বিশ্ববিদ্যালয়ের ইন্টারভিউ দেওয়া। ইন্টারভিউ দিয়েই সে চলে যাবে, আর 1 সপ্তাহ পরই তার ইন্টারভিউ। বেলা 11:30 বাজতে চললো, কিন্তু রিহান এখনো বিছানায় কুম্ভকণ্ডের মতো পড়ে আছে। সারা রাত জেগে অফিসের কাজ করেছে, যার দরুন ঘুম আজ তাকে রেহাই দিচ্ছে না। কিন্তু নিচ থেকে আসা চেঁচামেচি শুনে রিহানের ঘুম পাতলা হয়ে এলো। ভ্রু কুঁচকে তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল দ্বারা চোখ চেপে ধরে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বিরক্তকর গলায় বলল, এত চিৎকার চেঁচামেচি কিসের? বাড়িতে কেউ কি এসেছে নাকি? রিহান ঘুমে ঢুলতে ঢুলতে রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে নিচে তাকাতেই চোখের সাদা অংশ স্বাভাবিকের চেয়ে বড় বড় হয়ে যায়। এতক্ষণে ঘুম ছুটে গেছে পলকে, কিন্তু সে কি ভুল দেখছে নাকি? রিহান চোখ কচলিয়ে পুনরায় তাকালো। না, ভুল নয়, সত্যি তার সামনে তার জীবনে আসা প্রথম ভালোবাসার নারীটি বসে আছে। কিন্তু এই মেয়ে এখানে কি করছে? আর তার বাড়ির সবাই এত হেসে হেসে কথা বলছে কেন এই মেয়ের সাথে? রিহান তৎক্ষণাৎ রুমে ঢুকে ল্যান্ডলাইনে ফোন করলো। যারা ফোন ধরলো। হ্যালো, আমার রুমে আয়, কুইক। বলেই কেটে দেয় ফোন। যারা হতভম্ব হয়ে পড়ল। রুমে আয় মানে? বাড়ি থেকেই বাড়ির ল্যান্ডলাইনে কল দেওয়ার মানে কি? অগত্যা যারা চলল ছোট ভাইয়ের রুমে। যারা রুমে ঢুকতেই রিহান অস্থির কণ্ঠে বলল, মেয়েটা কে রে? যারা ভ্রু কুঁচকে বলল, কোন মেয়েটা? আরে নিচে যেই মেয়েটা এসেছে সেই মেয়েটা। ও, ওই মেয়েটা তো ভাবির ছোট বোন। রিহান হতভম্ব হয়ে বলল, ভাবির বোন মানে? অবন্তী আপু আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে এসেছে। অবন্তী ওই মেয়েটার নাম? যারা চিন্তিত গলায় বলল, অবন্তী, এতে এত অবাক হওয়ার কি আছে? না কিছু না, তুই যা। যারা চলে যায়। হলো কি হঠাৎ ভাইয়ের? রিহান কোমরে 2 হাত রেখে উচ্চ স্বরে হেসে ওঠে। এত বড় ধোকা দিল ওই পুস্কে মেয়ে তাকে। আসল নাম অবন্তী, আর তাকে বলল পাপড়ি। রিহান বিড়বিড় করে বলল, ওকে ফাইন, আমাকে ধোকা দেওয়া না, এর প্রতিশোধ আমি নিব মিস মিস অবন্তী। টিভির পর্দায় জাহিনকে দেখানো হচ্ছে নির্বাচন অফিসের সকল নেতাবৃন্দরা তাকে ফুল দিয়ে বরণ করছে। সেই দৃশ্যটা ত্রিনব ঠোঁটের রহস্যময় হাসি রেখে দেখছে। ত্রিনবের পাশে দীনেশ বসা। সে বিরস কণ্ঠে বলল, সবার মুখ থেকে হাসি যেন সরছেই না। ত্রিনব সুরে সুরে বলল, হেসে নিক, যত পারে প্রাণ ভরে হেসে নিক, এরপর যে আর হাসতে পারবে না। দীনেশ আগ্রহের সহিত বলল, কি করবে ভাই? সময় হোক বলবো। বলছিলাম কি ভাই, আমাদের দলটা একটু ভারী করা যেত না? মানে দেখো তুমি, ওই জাহিন হারামি তোমার শত্রু, আবার ওই খলিলেরও শত্রু। এখন তুমি আর খলিল যদি এক হও, তাহলে ওই জাহিনকে পরাস্ত করতে সোজা হবে। ত্রিনব সশব্দে হেসে বলল, ওই বুইরা শালারে আমার দলে ভিড়াবো? তুই ভাবলি কি করে? ওই বুইরার বেল শেষ। জনগণ যে এর পিটায়নি, এটাই ওর ভাগ্য। কিন্তু ভাই, কোনো কিন্তু নয়, এই ত্রিনব একাই 100। দরকার পড়লে নিজের কৃতকর্মের ফল ওই বুইরার ঘাড়ে চাপিয়ে দিব।